নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। দর্শক, আমেরিকা কিন্তু ভারতকে একটা ওয়েভার দিয়েছে। ওয়েভার মানে একটা ছাড় দিয়েছে। পুরো ঘটনাটায় আসছি, ফার্স্টে স্টেটমেন্টটা শুনুন। একটা ছাড় দিয়েছে। কিসের ছাড় দিয়েছে? ভারত নাকি এখন এই আগামী 30 দিনের জন্য রাশিয়া থেকে যত ইচ্ছা তেল কিনতে পারে। এবার এটা নিয়ে সারা বিশ্বে একটা হঠাৎ করে তোলপাড় হচ্ছে যে আমেরিকায় অ্যালাউ করবে ভারতকে, তারপর ভারত গিয়ে রাশিয়া থেকে তেল কিনবে। তাহলে ভারতের অটোনমি কোথায়? ভারতের যে একটা নিজস্ব ইচ্ছায় মানে দেশকে চালনা করার একটা শক্তি বা দেশের সার্বভৌমত্ব, সেটা কোথায়? সেটা একটা হুমকির মুখে পড়ছে না? আমেরিকাই বা হঠাৎ করে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি ভারতকে দিচ্ছে কেন? তাহলে এতদিন কি ভারত রাশিয়া থেকে তেল কিনছিল না, বা কোথা থেকে কিনছিল? এই ধরনের প্রশ্নগুলো মাথায় আসতে শুরু করে। এবং রিসেন্টলি যখনই স্কট বেসেন্ট, ট্রেজারি মিনিস্ট্রি অফ ইউএসএ, একটা এক্স হ্যান্ডেলে একটা টুইট করেছে। এখানে লিখেছে যে ভারতকে তারা ওয়েভার দিচ্ছে 30 ডেজের জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, কেন ওয়েভার দিচ্ছে? এবারে প্রশ্ন আসে যে আমাদের দেশের ভেতরে যে লিডিং অপোজিশন পার্টি রয়েছে, যেটা গভর্নমেন্ট চালাচ্ছে এবং তার অপোজিশনে রয়েছে কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, সেখানের যে লিডার রাহুল গান্ধী আমাদের পার্লামেন্টে এই কোশ্চেন করছে যে আমেরিকা ভারতকে বলে দেবে যে 30 দিনের জন্য তেল কিনতে, তারপরে আমেরিকা মানে চিন্তাভাবনা করে জানাবে যে ভারত তারপরে তেল কিনবে কি কিনবে না। এটা একটা আশ্চর্য বিষয় যে ভারত ট্যারিফ 50% ট্যারিফ চাপানোর পরেও মাথা নত করলো না, সে রাশিয়া থেকে তেল কিনেই গেল। সেই ভারতকে স্কট বেসেন্ট বলে দেবে যে ভারতের কী করা উচিত আর কী করা উচিত নয়। আর হঠাৎ করে বা অ্যালাউ করছেই বা কেন? এবার প্রথম কারণটায় আসি যে হঠাৎ করে অ্যালাউ করছে কেন? এতদিন অ্যালাউ করেনি, যখন ভারত কেনেনি, তো হঠাৎ করে ভারতকে অ্যালাউ করছে কেন? ভারতকে অ্যালাউ করছে তার কারণ স্ট্রেট অফ হরমুজ যেটা আছে, এই স্ট্রেট অফ হরমুজ যখন চোখ করে দিচ্ছে ইরান এবং ইউএসএ আর্মি, তখন সেখান থেকে কোনো কার্গো শিপ বা অয়েল ট্যাঙ্কারগুলো সেখান থেকে যেতে পারছে না। যার ফলে কী হচ্ছে, রাশিয়া থেকে যে তেলগুলো ভারতে আসার কথা ছিল সেটা সেখানে আটকে যাচ্ছে, বা বাইরের দেশ থেকে আসার কথা ছিল যে কোনো জাহাজ সেখানে আটকে যাচ্ছে। সুতরাং রাশিয়াকে যদি ইরান অ্যালাউ করে, বা রাশিয়া যদি স্থলপথে বা অন্য কোনো সাইড থেকে, মানে এটা তো হচ্ছে আপনার ওয়েস্ট সাইড, যদি ইস্ট সাইড থেকে রাশিয়া থেকে কোনো তেল চায়নার সাইড থেকে হয়ে যদি আমাদের আন্দামান নিকোবরের পয়েন্ট দিয়ে যদি ভারতে আসে, তাহলে সেক্ষেত্রে ভারত কিন্তু তেলটা পাবে। এই এই ব্যাপারটা আপাতত ইউএসএ বলেছে যে এখান থেকে ভারত চাইলে রাশিয়া থেকে তেল কিনতে পারে। এবার ব্যাপার হচ্ছে ভারত 30 দিনের জন্য তেল কিনবে কেন? একটা জিনিস মনে রাখুন, এই স্ট্রেট অফ হরমুজ যখনই সেখানে চোখ করা হচ্ছে, চোখ মিনস সেই জায়গাটা যখনই আটকে দেওয়া হচ্ছে, এটা খুব সূক্ষ্ম একটা জায়গা, সেই জায়গাটা যখনই আটকে দিচ্ছে, তখন তেল যখন ইন্ডিয়ায় আসছে না, সাদার্ন এশিয়ায় আসছে না, সেরকম ইউরোপেও কিন্তু তেল যাচ্ছে না। এই ইউরোপেও যেহেতু তেল যাচ্ছে না, তাহলে রাশিয়ান অয়েল যখন ভারতে আসবে, তাহলে ভারতে তো রাশিয়ান অয়েলের রিফাইনারিজ রয়েছে প্রচুর গুজরাটে। এই রিফাইনারিজগুলোতে সেই অয়েলটা কিন্তু পরিশোধিত হবে, পরিশোধিত হওয়ার পর সেটা কিন্তু চলে যাবে ইউরোপের দেশগুলোতে। সুতরাং তাদের প্রোডাকশান চলতে থাকবে এবং সেই দেশের যে অর্থনীতি সেটা এগোতে থাকবে। আদারওয়াইজ তেলের দাম বেড়ে গেলে যে কোনো কিছুর দাম বাড়তে থাকবে। সুতরাং ভারতের কথা ভেবে এবং ইউরোপের কথা ভেবে আমেরিকা নাকি এটা রাজি হয়েছে। এটা কিছুটা হাস্যকর। এটা আমি যখন এই নিউজটা পড়ছি স্কট বেসেন্টের, তখন আমি মোটামুটি একটা জায়গায় গিয়ে ভাবছি যে কেন হঠাৎ করে স্কট বেসেন্টের এত দয়ালু হলেন। এবার আমি আসল ডিটেলসে আসছি যে স্কট বেসেন্ট হঠাৎ করে অ্যালাউ করছে কেন। আসলে ব্যাপারটা হচ্ছে, ভারত কোনোদিন রাশিয়া থেকে তেল কেনা বন্ধই করেনি। তখন থেকে যখন ভারতকে যখন 25% ট্যারিফ চাপানো হলো, তখনও ভারত তেল কিনেছে। এখন হয়তো জিনিসটা নিউজের বাইরে, কারণ এখানে ইরান আর আমেরিকার যুদ্ধ হচ্ছে, কিন্তু এখনও কিন্তু রাশিয়া থেকে তেল ভারতে আসছে। একটা জিনিস মনে রাখবেন, ভারত কিন্তু ইউটিউব, ফেসবুক, মানে যত সোশ্যাল মিডিয়া আছে সব কটাতে ভিউজ কিন্তু দেয় ভারত। এটা একটা কথাই আছে যে ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর ভিউজ, ডু আ কন্টেন্ট অন ইন্ডিয়া। সুতরাং ভারতের ক্ষেত্রে যদি একটা পজিটিভ কোনো কথা বলা হয় বা নেগেটিভ কোনো কথা বলা হয়, সেখানে যদি কন্টেন্টে ভারত উল্লেখ থাকে, ইন্ডিয়া উল্লেখ থাকে, তাহলে কিন্তু সেখানে সব থেকে বেশি ভিউজ আসে, ওটা অ্যাট্রাক্ট করে, কারণ ভারতের জনবসতি অনেক বেশি। এই কথাটা মাথায় রেখে হতে পারে স্কট বেসেন্ট
এই কাজটা করেছে। সুতরাং এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ডবল গেম খেলা হয়েছে, যে ওরা জানে ভারত এবার রাশিয়া থেকে কিনবেই। সুতরাং যদি কেনার আগে আমরাই সেটা বলে দিই যে এখন ভারত এখন রাশিয়া থেকে তেল কিনতে যাচ্ছে, আমরা সেটা অ্যালাউ করছি, সুতরাং আমেরিকার উপর একটা প্রেশার থাকবে না। কারণ ইন্ডিয়া যদি নিজের থেকে কেনে তাহলে বিশ্বের অন্যান্য শক্তিগুলো আমেরিকাকে প্রশ্ন করবে যে ভারতের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত কেন তেল কিনছে রাশিয়া থেকে। তখন আমেরিকা বলতে পারবে যে না, ওকে অ্যাকচুয়ালি আমরাই অ্যালাউ করেছি, 30 ডেজের ওয়েভার দিয়েছি, ছাড় দিয়েছি, যে যাতে ভারত রাশিয়া থেকে এই তেলটা কিনতে পারে। সুতরাং এটা একটা স্টুপিড স্টেটমেন্ট ছাড়া আমার কাছে আর কিছুই নয়। আর এদিকে বলে রাখি যে যখন ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছে, এটা এতটা ভয়ানক অবস্থায় গিয়ে পৌঁছেছে, কিন্তু ইরান কিন্তু একদম নিজের জায়গা থেকে সেরকম কিছু নড়েনি। ইরানে হয়তো বোম্বার্ডমেন্ট হয়েছে, কিন্তু ইরান আমেরিকান একটা নিউজ চ্যানেলের অ্যাঙ্কার, সিএনএনের নিউজ চ্যানেলের অ্যাঙ্কারকে নিজের দেশে ইনভাইট করেছে। তারা এসে ইরানের ভেতরের সমস্ত খবর বাইরের দেশে কিন্তু প্রচার করছে। সেটা ইরানের সরকার সে জায়গাটা দিয়েছে। সেখানে গিয়ে দেখছে যে ইরানের ভেতর কোনো রকম কোনো প্যানিক নেই, সমস্ত দোকান খোলা এবং সমস্ত গাড়ি সব ঠিকঠাকভাবেই চলছে। সুতরাং ইরান কিন্তু প্যানিক করছে না। ইরান কিন্তু রিসেন্টলি আজারবাইজান এবং কুয়েত থেকে শুরু করে যতগুলো ইসলামিক কান্ট্রি আছে, সে নিজে ইসলামিক কান্ট্রি হয়ে সব জায়গায় কিন্তু বোম্বার্ডমেন্ট করেছে, যেটা কিন্তু একটা একটা সংকেত দেয় যে সে কাউকে ছেড়ে কথা বলছে না। আমেরিকা যখন আমেরিকা তো খ্রিশ্চান কান্ট্রি, ম্যাক্সিমাম লোক ওখানে খ্রিশ্চান, সে যখন ইসলামিক কান্ট্রিগুলোতে তার নিজের ঘাঁটি ঘাঁটি গড়েছে বা সেখানে এয়ারবেস তৈরি করেছে বা ডক তৈরি করেছে, তাহলে ইরানেরও ফুল রাইট আছে সেই জায়গাগুলোকে ধ্বংস করতে গেলে ইসলামিক কান্ট্রির ওপর আঘাত করার। এই জায়গা থেকে কিন্তু ইরান নিজের জায়গা থেকে কিন্তু একদম সরেনি। এবং ইরানের যে ডিফেন্স মিনিস্ট্রি আছে, সেখান থেকে জানানো হয়েছে যে ইরান কিন্তু এখনও তার নিজের অস্ত্র কিন্তু প্রয়োগ করেনি, তাতেই এই অবস্থা। এবং আমেরিকা প্রচুর পরিমাণে কিন্তু অর্থ ব্যয় করছে ইরানের এই যুদ্ধতে। পার ডে প্রায় 2 থেকে 2.5 বিলিয়ন ইউএস ডলার কিন্তু খরচ করছে, যেটা তার দেশের কাজে কিন্তু লাগাতে পারত। এবং শুধু তাই নয়, এই ইরানে যখন এটা করছে, মোটামুটি মান্থলি এক্সপেন্সেস প্রায় $90 কাছাকাছি চলে যাবে। 90 বিলিয়ন ইউএস ডলার, 2 থেকে 2.5 বিলিয়ন অবধি খরচা করছে। তো প্রায় 90 বিলিয়নের কাছাকাছি কিন্তু 80 বিলিয়ন 90 বিলিয়ন কিন্তু এই খরচা আসবে পার মান্থ। এই যে খরচটা আসছে কোত্থেকে? আমেরিকান যারা রয়েছে, আমেরিকান সিটিজেন, তাদের কিন্তু ট্যাক্সের টাকা থেকে এই যুদ্ধটা করা হচ্ছে। সুতরাং এই যে যুদ্ধের বোঝা কিন্তু তাদের সিটিজেনকেই নিতে হবে। এবার আসি হচ্ছে পরের প্রশ্নে, যে এই যে ওয়েভারের কেসটা কিন্তু ভারত সরকার থেকে এখনও কোনো কিছু প্রেস রিলিজ জারি করেনি যে ভারতকে ছাড় দেওয়া হচ্ছে, ভারত আদৌ কিনছে কি কিনছে না, বা এতদিন কিনছিল না, নতুন করে আবার কেনা শুরু করছে। এই বিষয়টা হয়তো গভর্নমেন্ট এখনও কিছু জানায়নি। আর এই বিষয়ে যদি কোনো নতুন ডেভেলপমেন্ট আসে, সেটা সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি, অর্ণব শাহ, আপনাদের সাথে। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।